আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মূলত 51তম বিসিএসকে টার্গেট করে 1 বছর মেয়াদী যে জব ব্যাচের কার্যক্রম শুরু হচ্ছে, মূলত সেই ব্যাচের প্রথম দিক নির্দেশনামূলক ভিডিওতে প্রথম ওএমআর বেস্ট এক্সামের জন্য কোন অংশ কতটুকু পড়বেন সে বিষয় নিয়ে মূলত আমি কথা বলতে চাচ্ছি। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো আসলে আমি যদি ব্যাচের ইয়াটা দেখাই, কাভার পেজটা দেখাই, সেটা হচ্ছে যে 51তম বিসিএসকে টার্গেট করে 1 বছর মেয়াদী যে ব্যাচটি, এই ব্যাচটি মূলত শুরু হচ্ছে এবং এই ব্যাচটি বিসিএসকে টার্গেট করে রচনা হলেও মূলত নিবন্ধন, প্রাইমারি, প্রধান শিক্ষক, ব্যাংকের প্রিপারেশনও খুব সুন্দর মতো কী হবে কাভার করবে ইনশাল্লাহ। এবং ব্যাচ পরিচালনা পদ্ধতি খুব সুন্দর মতো এখানে বলা আছে যে কি কি হবে না হবে, কি হবে বিষয়, এবং এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি। এবং হচ্ছে আপনাদের হচ্ছে ব্যাচের মেয়াদকাল, ব্যাচ ফি সব কিছু এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এবং এটা 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা হতো, এটা কিন্তু 17 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, গতকাল থেকে আর কি। আজকে তো 18 তারিখ, আর গতকাল 17 তারিখ থেকে মূলত কার্যক্রম শুরু হয়েছে, কারণ মাঝখানে বিকাশ লেনদেন বা সব কিছু অফ ছিল। এবং লিখিত ব্যাচের ভাই বোনদের জন্য লিখিত রুটিন তৈরি করার জন্য, এই কারণে লিখিত রুটিন তৈরির একটা সময় ছিল, এ কারণে সময় দেরি হচ্ছে। তো যেটা হোক না কেন, মোটামুটিভাবে 17 তারিখ থেকে আপনাদের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমি প্রথমেই যে কাজটা করেছি আপনাদের, আমি কিন্তু একটা স্টাডি রুটিন আপনাদের করে দিয়েছি খুব সুন্দর করে। দেখেন যে 17 তারিখ থেকে আমাদের, যেহেতু আমি একটা জিনিস বলি, আমাদের যে মেইন রুটিনটা ছিল সেখানে কিন্তু ডেট কি লেখা ছিল, আপনারা কিন্তু খেয়াল করে দেখেছেন ডেট লেখা ছিল না, কারণ এটা 1 বছর মেয়াদী একটা প্রোগ্রাম। তো আমি এখন ডেট লিখে দিলাম, মাঝখানে দেখবেন কোনো কারণে ঈদ হলো, ভাই বোনরা দেশের বাড়ি গেল, তো সেখানে আবার ডেট চেঞ্জের একটা অপশন থাকবে, তখন আবার কাটাকাটি করা। সো আমি এই কারণে কাটাকাটি করতে চাইনি। তো দেখেন এই যে ফুল রুটিনটা একদম ইনটেক আছে, তারিখের জায়গাগুলো, এই তারিখের জায়গাগুলো আমি কি করব, ভাই বোনদের সুবিধা বিচারে ওইভাবে আমি কিন্তু কি করব, ডেট বসাবো। তো ডেট বসিয়ে কিন্তু দেখেন এই যে অলরেডি ডেট বসিয়ে দিয়েছি ভাই বোনদের। দেখেন এই যে প্রথম ইনটেক ছিল, বাট আমি কি করেছি, সুন্দর মতো ভাই বোনদের গতকালই ডেট দিয়ে দিয়েছি। দেখেন 17 তারিখ থেকে কার্যক্রম শুরু হচ্ছে। 17 তারিখ থেকে 20 তারিখ, এরপর হচ্ছে 21, 23, 24 তারিখে আমাদের প্রথম ওএমআর বেসড এক্সাম। মোটামুটি কিন্তু ভালো সময় আছে, আজকে 18 তারিখে, এখনো হাতে 7 দিনের মতো সময়, ঠিক আছে। কারণ আমি জানি আজকেও কিছু ভাই বোন যুক্ত হবেন, 19 তারিখেও 1-2 জন যুক্ত হবেন। সো এই কারণে কি হয়, মানে যাতে তারা প্রথম ওএমআর বেসড এক্সামের যে পড়াটা সেটা যাতে ক্যাচ করতে পারে, এই কারণে মোটামুটিভাবে একটু সময়টা ডিলে করা হয়েছে। প্রত্যেকটা ওএমআর বেসড এক্সামের জন্য কি এমন সময় বরাদ্দ থাকবে না, কোনো কোনো এক্সামের জন্য 4 দিন, কোনো কোনো 5 দিন, কোনো কোনো 6 দিন। এটা হচ্ছে টপিকের গভীরতা বিচারে এবং ভাই বোনদের কতটুকু পড়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে। এটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেহেতু এখানে 1 বছর, মানে খুব ডিটেলস এখানে আছে। সো এই কারণে দেখা গেল যে ভাই বোনদের সুবিধার কথাও বিবেচনা করে কিন্তু ডেট আমি ফিক্স করব, ঠিক আছে। ওকে, তো দেখেন ডেটটা লেখা আছে, এবং আমাদের প্রথম ওএমআর বেসড এক্সাম কবে, এই যে 24 তারিখে রাত হচ্ছে হয়তো 9টায় কিংবা 10:30টায়, এটা বলে দিব। এবং পরীক্ষাটা কিন্তু একযোগে হবে ওএমআর বৃত্ত ভরাটের মাধ্যমে। আপনাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ, একটা মেসেঞ্জার গ্রুপ আর 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা পিডিএফ সরবরাহ করার জন্য সেখানে পিডিএফ দেওয়া হয়, আরেকটা হচ্ছে ওএমআর সাবমিশন গ্রুপ, যেখানে সকল ভাই বোনরা ওএমআর বৃত্ত ভরাট করে সে ওএমআর ছবি তুলে কিন্তু জমা দিয়ে পরীক্ষা দিয়ে থাকেন, ঠিক আছে। তো ওএমআরটা যে কোনো প্রকাশনী হতে পারে, অথবা আমার ব্যাচের যে ওএমআর সেটা আপনারা একটা প্রিন্ট করে ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিবেন। আমি প্রিন্টেড কোশ্চেন দিব, আপনারা কি করবেন, সে ওএমআর ছবি তুলে, মানে সে ওএমআর বৃত্ত ভরাট করবেন, সে ওএমআর ছবি তুলে ওএমআর সাবমিশন গ্রুপে জমা দিবেন, এই হচ্ছে বিষয়। এখন দেখেন এই যে কি সুন্দর করে একটা স্টাডি রুটিন দিয়েছি। 24 তারিখ না আমাদের প্রথম পরীক্ষা, 24 তারিখ না আমাদের প্রথম পরীক্ষা। এখন এই যে পড়াগুলো, এই পড়াগুলো সুন্দর মতো শেষ করার জন্য আমি একটা স্টাডি রুটিনও আপনাদের দিয়েছি। দেখেন 17 তারিখ, এরপর দেন হচ্ছে 18 তারিখ, এরপর 19 তারিখ, খুব সুন্দর করে লেখা আছে সকাল, সন্ধ্যা, রাত, রাতের খাবারের পর কি করবেন, হ্যাঁ। এরপর এই যে 20, 21, হ্যাঁ 22 তারিখ খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। 23, এরপর 24 তারিখে আমাদের কিন্তু কি, এই যে মেইন পরীক্ষা 100 নম্বরের ওএমআর বেসড এক্সাম, যেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে 100 নম্বরের ওএমআর বেসড এক্সাম, সেটা কিন্তু আপনারা কি করছেন, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। ওকে, সো তার মানে এরকম স্টাডি রুটিন কিন্তু আমি প্রত্যেকটা ওএমআর বেসড এক্সামের জন্য দিব, এরকম করে স্টাডি রুটিন। যেমন হচ্ছে এটা প্রথম পরীক্ষার জন্য, আবার দ্বিতীয় পরীক্ষার জন্য দিব, তৃতীয় পরীক্ষার জন্য দিব। মহান আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে এইভাবে সুন্দর মতো আপনার 1 বছর ব্যাপী এভাবে একটা রুটিন মেনটেন করে আপনি পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমি এগুলো বলবো যে কোন কোন টপিক কতটুকু পড়তে হবে, এবং হচ্ছে দাগানো পিডিএফও কিন্তু আপনাদের সরবরাহ করে দেওয়া হয়েছে যে কোন অংশ কতটুকু কী করতে হবে, তবে আমি এখন বলবো। এবং আমাদের প্রথম পরীক্ষা কবে, 24 তারিখ। তবে 24 তারিখের আগেও কিছু পরীক্ষা আছে। কি পরীক্ষা, যেমন হচ্ছে এই যে এখানে লিঙ্ক বেসড এক্সাম দিতে হবে আপনাদের, মুখস্থ অংশ, বাগধারা। এখানে বারবার কিন্তু কথাগুলো আসছে, কিন্তু বাগধারা পরীক্ষা একটাই হবে।
বাগধারার উপর আপনাদের পরীক্ষা হবে এবং বাগধারা আপনাদের কি করতে বলা হয়েছে, বিগত বছরের যে চাকরি পরীক্ষার যে প্রশ্ন এখানে লেখা আছে, বিগত জব পরীক্ষার যে বাগধারার প্রশ্নগুলো সেগুলোর উপর আপনারা পড়াশোনা করে একটা লিঙ্ক বেসড এক্সাম দিবেন। এটা লিঙ্কে দিলেই হবে, মুখস্থ অংশটা পড়ে আপনার বাগধারাগুলো মনে আছে কিনা একটা লিঙ্কে 50 নম্বরের পরীক্ষা দিবেন। ঠিক আছে, এই যে আমি হচ্ছে বাগধারা আপনাদের কিন্তু ইয়া করে দিয়েছি, দাগানো হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, আপনারা যদি একটু দেখেন যে এই যে বাগধারা, ওকে, এই যে বাগধারা হচ্ছে আপনাদের এখানে বিগত মনে 500টার মতো বাগধারা আছে। এই যে বিগত চক্র, এটা টেক্কা বই থেকে, এটিএম বইও পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কারণ বিগত বছরের প্রশ্ন তো সেমই থাকে, তাই না? অনেকে টেক্কা বইটা হয়তো পছন্দ করে। এই যে দাগে দেওয়া হচ্ছে যেগুলো এখানে স্টার করা, যেগুলো এগুলোকে একটু বারংবার পড়তে হবে। ধরেন এটা 10 বার পড়তেছেন, তো এটাকে 20 বার পড়তে হবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ বাগধারা। ঠিক আছে, তো এই বাগধারাগুলো আপনাদের কি করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, মুখস্থ অংশ হিসেবে বাগধারাই রাখা হয়েছে। 24 তারিখের মধ্যে আপনার এই বাগধারা শেষ করতে হবে। খুবই ইজি টাস্ক, এবং এটা অল্প অল্প করে বললে একদিনই সবাই শেষ করে ফেলে বা 2 দিনে শেষ করে ফেলবে। হ্যাঁ, এবং আমি রুটিনও আপনাদের কিন্তু ভাগ করে দিয়েছি সুন্দর মতো। দেখবেন যে 17 তারিখে আমি তেমন কিছু পড়া দিনে বাগধারা বলছি অর্ধেক বাগধারা শেষ করতে হবে। ঠিক আছে, আপনার এই রুটিনটা পেলে রুটিনের ভিতরে কিন্তু সব সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, সো আমার জাস্ট হচ্ছে উদ্দেশ্য হবে এই ভিডিওতে আপনাদের কোন কোন জায়গা বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো হচ্ছে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, সেগুলো বুঝিয়ে দেওয়া বলতে কোন অংশ কতটুকু পড়বেন, কতটুকু বাদ দিবেন, সেটা হচ্ছে বলে দেওয়া। ওকে, তো এখানে দেখেন যে বাগধারার যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের বিগত বছর সব প্রশ্ন করতে বলা হয়েছে। এটার উপর একটা লিঙ্ক বেসড এক্সাম দিতে পারবেন যখন খুশি তখন। আমি এটা লিঙ্ক আপলোড করে রাখবো, আপনাদের যখন পড়া হয়ে যাবে তখনই আপনারা এটা কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। কিন্তু এই যে 24 তারিখে পরীক্ষাটা খুবই ডেঞ্জারাস পরীক্ষা, ওইটা হচ্ছে মনে করেন যে একটা ফিক্সড টাইমে সবাইকে নেওয়া হয়। যদি কারোর সমস্যা হয় তিনি পরবর্তীতেও দিতে পারবেন, সমস্যা নেই। আমি হয়তো রাত 9টা কিংবা 10:30টায় এই পরীক্ষাটা নিয়ে থাকবো। এখন রমজান মাস আছে, তো সেই দিক বিবেচনা করে হয়তো এমন হতে পারে ইফতারের পরও নিতে পারি। এটা ভাই বোনদের সাথে কথা বলে, হ্যাঁ, এটা আমি আগে ভাগে ডিসিশন নিচ্ছি না, সবার সাথে কথা বলে এরপর দেন হচ্ছে এটা ইয়ে করবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটার কথা হলো। তারপর হচ্ছে ম্যাথ হিসেবে কি করতে দেওয়া হচ্ছে, দেখেন ধারা ব্যাচের নির্দেশনা অনুযায়ী অল্প করে। আচ্ছা, ম্যাথ যেটা করবেন সেটা হচ্ছে আমি কিন্তু ম্যাথ আপনাদের দাগিয়েও দিয়েছি। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে আশরাফুল ম্যাথ ককটেল, কেউ যদি খায়রুল থেকেও করতে চান কোনো সমস্যা নেই। ঠিক আছে, খায়রুল থেকে করতে চাইলেও কোনো সমস্যা নেই। 615 পেজ আপনাদের কিন্তু ম্যাথে দাগিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে টাইপ ধরে ধরে টাইপ 1, এটা কিন্তু আমাদের সময়সীমা কতদিন জানেন, সেটা হচ্ছে 24 তারিখের মধ্যে শেষ করতে হবে। তো ভালোই সময় আছে, 7 দিনের মধ্যে আপনারা একটা চ্যাপ্টার শেষ করতে হবে। 7 দিনের মধ্যে মুখস্থ অংশ শেষ করবে, প্রতিদিন অল্প অল্প করে ম্যাথ করবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা স্টাডি রুটিনে তো লেখাই আছে কখন ম্যাথ করবেন। তবুও যে যার মতো স্টাডি রুটিন ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তো এই ধারাতে কি করতে হবে, ব্যাচের নির্দেশনা অনুযায়ী অল্প অল্প করে ম্যাথ চর্চা করতে হবে। ব্যাচের নির্দেশনা বলতে গেলে যে আমি আপনাকে কিন্তু এই যে টাইপ ধরে ধরে দাগিয়ে দিয়েছি, দেখেন খুব সুন্দর করে দেখেন দাগানো আছে। এই যে কোন কোন ম্যাথগুলো করবেন, দেখেন এই ম্যাথগুলোর মধ্যে এই যে দাগানো ম্যাথগুলো করবেন, তবে স্টার করাগুলোকে বারংবার মানে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে এখানে গোল দাগ দেওয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টার মধ্যে 1টা 2টা 3টা 4টায় একটু বেশি স্টার করা। এই স্টার করা ম্যাথগুলো ভালো মতো করবেন, বিশেষ করে যাদের ম্যাথ দুর্বলতা আছে তারা এই স্টার করাগুলোকে একদম পুরো খেয়ে ফেলবেন। ঠিক আছে, এই স্টার করাগুলোকে একদম যদি ভালো মতো করেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ এই ধাঁচের প্রশ্ন আসবে এটার মতো, বা শুধুমাত্র ওই 9-এর জায়গায় হয়তো 8 দিবে, 60-এর জায়গায় 50 দিবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, তো এই স্টার করা ম্যাথগুলো কি করবেন, একটু করে নেবেন। ঠিক আছে, স্টার করা ম্যাথগুলো ভালো মতো করবেন। আপনাদের টাইপ ধরে ধরে সুন্দর মতো আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। ঠিক আছে, খুব সুন্দর করে। ওকে, খুব সুন্দর করে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো খুবই সোজা চ্যাপ্টার, ইনশাল্লাহ আপনারা কি করতে পারবেন, এই ধারা চ্যাপ্টারটা করে ফেলতে পারবেন। তার মানে এটার উপর কিন্তু আবার একটা হোম টেস্ট দিতে পারবেন, আমি একটা কোশ্চেন দিব, আপনার বাসায় পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এটাও খুব বিষয় যে ধারা চ্যাপ্টারটা করে কিছু কোশ্চেন একটু যদি পরীক্ষা দিই, 15টা কোশ্চেন করতে দিলাম, 15টা কোশ্চেন করতে পারেন কিনা দেখবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে পার্ট ইর অংশটা হয়তো আমি আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি যে না, এই অংশটা আপনারা এভাবে এভাবে করে পড়বেন। আচ্ছা, এখন মেইন কাপড়টি হচ্ছে এগুলো আমরা কিভাবে পড়বো। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে পড়বো, কোন অংশ কতটুকু পড়বো, সেটা একটা ধারণা আমি দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কিন্তু এই যে দিক নির্দেশনামূলক ভিডিও নং 1 যেটা চলছে আর কি, এটাই আসলে দিক নির্দেশনামূলক ভিডিও, যে আপনি মূলত এই জায়গাগুলো তো এখান থেকে পড়তে পারবেন। এখন এগুলো নিয়ে আমাদের মেইন হেডেক, তো আমরা একটু চেষ্টা করি সেগুলোকে বলার জন্য। আচ্ছা, যে কোনো বই সবাই পড়তে পারে, যে কোনো বই পড়তে পারবেন। ঠিক আছে, তবে আমি হয়তো একটু ভালো মানের বইগুলো প্রত্যেকটা বিষয় ধরে ধরে পছন্দ করি। ঠিক আছে, এই কারণে একদম ভালো মানের বইগুলোই ভাই বোনরা কিনেও নেয়, এগুলো দাগিয়েও নেয়। হ্যাঁ, ওকে, তো এখন এই যে আমাদের 24 তারিখের মধ্যে কি কি শেষ করতে হবে, বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা এবং ব্যাকরণ, বর্ণ, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার শেষ করতে হবে। এবং হচ্ছে সাহিত্যের জন্য মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের কিছু সাহিত্যকর্ম পড়তে হবে। এটাই আসলে আমাদের টাস্ক। এবং আমাদের পরীক্ষাটা কত মার্কসের হবে, 100 নম্বরের হবে। 100 নম্বরের মধ্যে হয়তো 70 থেকে 75 নম্বরের প্রশ্ন এই বাংলাগুলা থেকে হবে।
ঠিক আছে, বলছে বাকি 25 থেকে হবে ভাইয়া, বাকি 25 হচ্ছে ম্যাথ থেকে হবে, ঠিক আছে। আর হচ্ছে মুখস্থ অংশ কিছু যদি দেওয়া হয়, যদি এগুলোর উপর কিন্তু আলাদা পরীক্ষা নেওয়াই হচ্ছে, তবু হয়তো মেইন 100 নম্বরের পরীক্ষায় কিছু দেওয়া হইতে পারে। আর আদার্স কোনো মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ হলে সেটা আপনাদের বলে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কিন্তু এই ব্যাচের মাধ্যমে কিন্তু জব সলিউশনও শেষ করতে পারবেন, ঠিক আছে। জব সলিউশন কেমনে শেষ করবেন দেখেন, এই যে ডিটেলস যে রুটিন আছে, ডিটেলস রুটিনের শেষে কিন্তু জব সলিউশন নামে একটা পোর্শন আছে, দেখবেন এই যে জব সলিউশন, জব সলিউশন, এই যে জব সলিউশন শেষ করার নির্দেশনা। এখানে কিন্তু সেকশন ধরে ধরে টপিক ভিত্তিকেও শেষ করতে পারবেন, মানে অধ্যায় ভিত্তিক আর কি। টপিক ভিত্তিকে বলা হচ্ছে, অধ্যায় ভিত্তিক বলা ভালো, অধ্যায় ভিত্তিক ধরে ধরে আপনি শেষ করতে পারবেন। দেখেন এই যে অধ্যায় ভিত্তিক ধরে ধরে শেষ করতে পারবেন। তারপর হচ্ছে বিগত বিসিএস 41 থেকে 50, 20 থেকে 40 এভাবে করে ভাগ করে দেওয়া আছে আর কি। হ্যাঁ, এভাবে ধরে ধরে আপনি শেষ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এগুলো কখন করবেন? আপনি কি একদম ব্যাচ শেষে এগুলো শেষ করবেন? না, এগুলো আমি ব্যাচের মাঝখানে আপনাদের কিন্তু শেষ করিয়ে দিব, ঠিক আছে। ব্যাচের মাঝখানে আপনাদের পড়া দিব, আপনার পরীক্ষাগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে একটা বড় সুবিধা, ঠিক আছে। এই যে এখানে সবগুলো আছে সবসময়, সমস্যা নেই। তো আমি আপনাদের জব সলিউশন শেষ করার নির্দেশনাও দিব, সেটা হয়তো এমন হতে পারে কালকেও দিতে পারি, পরশু দিতে পারি, বা কয়েকদিন পরও দিতে পারি, যেহেতু আপনাদের প্রথম পরীক্ষা, এত বেশি প্রেশার দেওয়ার ঠিক হবে কিনা সেটা একটা বড় বিষয়। সো আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে 1 বছর মেয়াদী হলেও আমি চেষ্টা করবো 6 থেকে 7 মাসের মধ্যে যাতে আমাদের ব্যাচের যেই মূল পড়াগুলো সেগুলো যাতে শেষ হয়ে যায়, ভাই বোনদের যাতে দিয়ে দিতে পারি সেটা, কারণ পরবর্তীতে যাতে আমরা বেশি বেশি করে রিভিশন করতে পারি, ঠিক আছে। প্রথম 2 মাস টার্গেট থাকবে প্রধান শিক্ষকের যে পরীক্ষার পড়াগুলো, কারণ অনেকে প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন, প্রধান শিক্ষকের পড়াগুলো যাতে শেষ হয়ে যায়, ঠিক আছে। প্রধান শিক্ষকের পড়াগুলো যাতে শেষ হয়ে যায় সেই চেষ্টাটা কিন্তু আছে। এবং যদি কোনো কারণে শেষ নাও হয় তবুও আসলে এক্সট্রা নির্দেশনা কি করা হবে, দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই আর কি বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে ওকে, এখন আমি হচ্ছে এই যে স্টাডি রুটিন তো পেয়েছেন, স্টাডি রুটিন দেওয়া হবে। এরপর এটা ছিল, এরপর হচ্ছে হ্যাঁ ইয়াতে আসি, মিনিট, কোশ্চেনটা কোথায় আছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার এটা, এরপর হচ্ছে স্টাডি রুটিন আর ডেট সম্পূর্ণ ছিল, এই যে এটা, হ্যাঁ ওকে, এই এটা খুঁজছিলাম, এই যে দেখেন, এই যে এখন আমাদের তাইলে এই পড়াগুলো আপনার কোন জায়গাগুলো গুরুত্ব দিবেন সেগুলো আমরা জাস্ট এখন একটু বলে দিব। ওকে, আর কেমন দাগানো থাকে সেটাও কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। ওকে, যে কোনো বই পড়তে পারবেন, আমি শুধু জাস্ট অন্বেষণ বই ফলো করতে বলি যে তা না, এটা আপনি যে কোনো বই ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে একদম প্রথম থেকে দেখেন বই কিভাবে দাগানো থেকে ভাই বোনদের দাগিয়ে দেওয়া হয়েছে সুন্দর মতো একদম, ঠিক আছে। এখন এই যে এই টপিকগুলো এখন আপনারা কিভাবে পড়বেন, কোন জায়গা গুরুত্ব দেবেন সেগুলো আমি একটু বলে দিব, যে এই জায়গাগুলো গুরুত্ব দেন, এই জায়গাগুলো ইয়ে করেন। কারণ টপিকের নাম লিখে দেওয়া হচ্ছে, এভাবে যদি ভিডিও করে দেখানো হয় যে এই জায়গাটা পড়েন, এই জায়গাটা বাদ দেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, বাংলা ভাষা এবং ব্যাকরণ থেকে বলছি। এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে দেখেন দাগানো আছে না, এই 11 নম্বর এবং 12 নম্বর পয়েন্ট দুইটা খুব ভালো মতো পড়বেন। এটা কিন্তু আসে যে জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা, মাতৃভাষার দিক থেকে কততম ভাষা, অন্যান্য জব পরীক্ষায় আসে, বিশেষ হয়তো এই ধরনের কোশ্চেন আসে না, কিন্তু অন্যান্য জব পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসে। সো এই দুইটা তো খুব ভালো মতো পড়বেন, এবং চাইলে আপনারা এটা নোট করে রাখতে পারেন, ঠিক আছে। এটা এই যে অনেকে বলেন না যে কিছু কিছু তথ্য অনেকে নোট করে পড়ে, সো এই দুইটা তথ্য একটু ভালো মতো দেখতে পারেন। এরপর এখান থেকে সাধু ভাষা চলিত ভাষার মধ্যে সাধু ভাষার জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। সাধু ভাষার জায়গাটা একটু ভালো মতো পড়বেন, এবং সাধু চলিত রীতির যে পার্থক্য, এখান থেকে যে পয়েন্টগুলো দাগানো আছে পয়েন্টগুলো একবার করে রিডিং দিবেন। কারণ অন্যান্য জব পরীক্ষায় কিন্তু সাধু রীতির চলিত রীতি থেকে প্রশ্ন আসে যে সাধু রীতির বৈশিষ্ট্য নয় কোনটি, বা চলিত রীতির বৈশিষ্ট্য কোনটা, ঠিক আছে। একদম বেসিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই যে বিশেষ করে কিন্তু এই যে কোন শব্দের ব্যবহার বেশি, হ্যাঁ এই জায়গাটা একটু ভালো মতো কিন্তু দেখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আসে পরীক্ষা অনেক ক্ষেত্রে, এই যে তদ্ভব দেশি বিদেশি, আর এখানে হচ্ছে সংস্কৃত, এগুলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। সো এগুলো একটু ভালো মতো বুঝে পড়তে হবে, এই কারণে যেগুলো পয়েন্ট আছে সেগুলো। আর সাধু ভাষার জায়গাটা খুব ভালো মতো পড়বেন। এরপর দেন হচ্ছে এখান থেকে পড়তে হবে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কিছু শব্দের সাধু চলিত রূপ। এটা অনেক সময় আসতে পারে সাধু ভাষার শব্দ কোনটা, বা চলিত ভাষার শব্দ কোনটা। আমি যদি বলি তুলো, সুতো, মাথা, আর একটা হচ্ছে পূজা, তো মানে পূজা হচ্ছে সাধু ভাষার শব্দ। সো এইভাবে প্রশ্ন কিন্তু হতে পারে, সো এই কারণে এগুলো একটু দেখে নেবেন, যদিও অতটা গুরুত্বপূর্ণ জায়গা না, কিন্তু মোটামুটি দেখে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে বিগত বছর প্রশ্ন সলভ করতে হবে। এখন বিগত বছরের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে ভাই আপনি এখন গোল দাগ দিয়েছেন কেন? কারণ বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষার আগের দিন এতগুলো প্রশ্ন সলভ করতে পারবেন না, তো ইচ্ছা থাকা সত্ত্বেও হয় না। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু মার্ক করে রাখা হয়েছে, যেগুলো একটু বারবার রিভিশন করতে হবে আমাদের পরীক্ষার জন্য। সো সেগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন, ঠিক আছে। খুব সুন্দর করে দেখেন, অন্বেষণ বইটা প্রিফার করার কারণটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো থাকে, দেখেন খুব সুন্দর করে ডিটেলস তথ্য থাকে, ঠিক আছে। ওকে, সো এই যে ভাই বোনদের কিন্তু এই যে দাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ভাই বোনরা কি করতে পারেন, যে
এই প্রশ্নগুলো বারবার করে কি করতে পারেন, রিভিশন করতে পারেন। এরপর বাংলা ভাষার উৎপত্তি থেকে কি পড়বেন, বাংলা ভাষার উৎপত্তি থেকে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, এই তথ্যটা এখানে অনেক কিছু আছে বাট এই জায়গাটা একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। তারপর এই জায়গাটা একটু গুরুত্ব দিবেন, ঠিক আছে। তার মানে এই পৃষ্ঠার মধ্যে এই প্যারাটা এবং হচ্ছে আপনার এই প্যারাটা একটু ভালো মতো গুরুত্ব দিবেন, ঠিক আছে, তাহলেই হবে। তারপর হচ্ছে এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনার হচ্ছে এই পৃষ্ঠাটা, এই যে এই পৃষ্ঠাটা দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে এই তার মানে ব্রজবুলি, অপভ্রংশ, প্রাকৃত, ইন্দো ইউরোপীয়, ওগুলো একটু ভালো মতো কি করতে হবে, পড়তে হবে, যেগুলো দাগানো আছে, ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু দাগানো আছে, ভেতরকার তথ্যগুলো ভালো মতো পড়তে হবে এবং অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো যেগুলো একটু বেশি রিভিশন করতে হবে সেগুলো এখানে দাগানো আছে। সব পড়াটা ভালো, সবই পড়বেন, তবে যেগুলো মনে করেন যে গোল দাগ দেওয়া আছে সেগুলো একটু বারবার করে পড়বেন, ঠিক আছে। এই যে গোল দাগ যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বারবার করে কি করতে হবে, পড়তে হবে, ঠিক আছে। বাংলা লিপি যদিও অতটা গুরুত্বপূর্ণ জায়গা না, ঠিক আছে, তবু আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, এই যে এই জায়গাটা, এই প্যারাটা একটু ভালো মতো দেখবেন, আর হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। এই দুই প্যারা খুব ভালো মতো পড়বেন, আর বিগত বছর প্রশ্নগুলো কিন্তু আছে, ঠিক আছে। আমি যে এরিয়াগুলো বলছি সেই এরিয়াগুলো একটু ভালো মতো পড়বেন। বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে কি দেখবেন, এখান থেকে যে উপমহাদেশের প্রথম ব্যাকরণ রচয়িতাকে, তারপর দেন হচ্ছে পর্তুগিজ ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতাকে, ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতাকে, প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতাকে, খালি কে 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 চারজনের নাম পড়বেন, ঠিক আছে। আর এই ব্যাকরণ থেকে ব্যাকরণ শব্দের এই যে বিশ্লেষণটা, এই যে এই জায়গাটা একটু পড়তে হবে, এই জায়গাটা, এই যে যতটুকু হাত দিয়েছি ততটুকু ভালো মতো পড়বেন, ঠিক আছে। এগুলা কিন্তু আসে না, কাকে বলো তো আর আসবে না, তো এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন এবং হচ্ছে এখানে খালি কে গুলো দেখবেন, ঠিক আছে। এত ডিটেলস নারী নক্ষত্র না জানলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, তো বাংলা ভাষা ব্যাকরণ এবং কিছু গ্রন্থ এটা থেকে জানেনি, প্রশ্ন কিন্তু হয় বিগত বিসিএস এর প্রায় 5টা 6টার মধ্যে কিন্তু প্রায় 4টার মধ্যেই এখান থেকে প্রশ্ন হয়েছে। সো এই কারণে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, তার মানে এটাকে বারংবার আপনাদের কি করতে হবে, পড়তে হবে। আপনারা নোট করে রাখলে এই যে যেগুলো এখানে হাইলাইট করা আছে না, এই হাইলাইট করাগুলো কি করতে পারেন, খাতে নোট করে রেখে পড়তে পারেন। অনেকে আছে না নোট করে পড়াশোনা করেন, তো নোট করার ক্ষেত্রে এই টপিকটা আপনি কি করতে পারেন, নোট করে রাখতে পারেন। কারণ নোট কি আপনি পুরো বইটা করবেন, এই যে এখানে আমি যেগুলো বলছি পুরোটা নোট করবেন না, এই যে নোট করলে প্রথম এই যে 2টা তথ্য নোট করলেন, তারপর হচ্ছে সাধু ভাষার থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নোট করতে পারেন, অথবা এই যে সাধু চলিত রীতি পার্থক্যটা একটু লিখে রাখতে পারলেন, ঠিক আছে। এগুলো নোটের বিষয় না, নোট এরপর আপনি আবার কোনটা নোট করতে পারবেন, সেখানে এই যে বলছিলাম যে এই প্যারা এবং এই প্যারা যে গুরুত্বপূর্ণ, এই 2টা প্যারার ইম্পর্টেন্ট লাইনগুলো একটু লিখে রাখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, প্রাকৃত, অপভ্রংশ, ব্রজবুলির খালি মেইন জায়গাগুলো যে নিচে আন্ডারলাইন করাও আছে, ঠিক আছে, যিনি রাইটার তিনি আন্ডারলাইন করে রেখেছেন, ঠিক আছে। তো সেগুলো একটু দেখতে পারেন। আর হচ্ছে এই বাংলা ব্যাকরণ ইতিহাস থেকে এই যে এগুলা, এই গ্রন্থের যে রচয়িতা, এগুলো একটু ভালো মতো নোট করতে পারেন, যেগুলো এখানে আপনার কি করা আছে, হাইলাইট করাগুলো ভালো মতো পড়বেন, ঠিক আছে। তারপর দেন হচ্ছে এখানে যে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু পড়বেন, এর মধ্যে দেখবেন যে যেগুলো দাগানো আছে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় আমরা জানি, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, ঠিক আছে। তারপর অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো এবং শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো, এগুলো পড়তে হবে, ঠিক আছে। 4টা তত্ত্বের আলোচ্য বিষয় পড়ে এরপর দেন হচ্ছে প্রশ্ন সলভ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার মোটামুটি ভাবে বাংলা ভাষা এবং ব্যাকরণের জায়গা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গা থেকে যে জায়গাগুলো গুরুত্ব দিতে হবে সেগুলো বললাম, যে এই জায়গাগুলো পড়েন, এই জায়গাগুলো নোট করে পড়লে ভালো, ঠিক আছে। সেগুলো নোট করে আপনি অবশ্যই পড়তে পারেন, ঠিক আছে। তারপর আরেকটা চ্যাপ্টার আছে, এরপর আমাদের ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন, ঠিক আছে। তো এখানে যদি ডেট লেখা আছে 17 থেকে 20 তারিখের মধ্যে আপনার বাসায় শেষ করবেন, কিন্তু কথা হচ্ছে এটা আপনাদের মতো করে শেষ করবেন, আমি একটা রুটিন তো করে দিয়েছি, আপনাদের মতো করে শেষ করলে হবে। মোট কথা 24 তারিখের আগে শেষ করলেই হবে, ঠিক আছে। 24 তারিখ যেহেতু আমাদের প্রথম ওয়েমার বেস্ট এক্সাম, সো 24 তারিখের আগে মোটামুটি ভাবে কি করতে হবে, শেষ করতে হবে, ঠিক আছে। এখন বর্ণ ধ্বনি ধ্বনি পরিবর্তন, এই যে টপিকগুলো, এগুলো কোথা থেকে পড়বেন, এগুলো কিন্তু এখান থেকে দেখবেন, এই যে এখান থেকে দেখবেন। আচ্ছা, এখানে যদি দেখি, এই যে দেখেন, এই যে ধ্বনিতত্ত্ব থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই জায়গাটা ভালো মতো পড়বেন। এই জায়গাটা ভালো মতো বুঝতে হলে এই জায়গাটা একটু দেখতে হয়, ফ্লোচার্টটা একটু ভালো মতো দেখে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন এবং এটা নোট করতে পারেন, অথবা নোট করে রাখলে এটা করতে পারেন। এটা নোট করলে এটা যে ভালো মতো বুঝবে নোটটা, সে কিন্তু এগুলোর যে কোনো প্রশ্ন কিন্তু পাবে, হ্যাঁ, যে কোনো প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ পারবে, ঠিক আছে। এটা ওকে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন, ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে।
তারপর দেন হচ্ছে আপনি অক্ষরের জায়গাটা পড়বেন, অক্ষরের এই জায়গাটা যে কোনো একটা শব্দ দিয়ে অক্ষর কয়টা অক্ষর আছে সেটা জানতে চাইতে পারে, এটা একটু ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে এখানে আসবেন, এই ছকটা ভালো মতো পড়বেন, ঠিক আছে। এরপর দেন হচ্ছে আপনি এখান থেকে এই জায়গাটা ভালো মতো পড়বেন, ঠিক আছে। যে জায়গাগুলো একদম এরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি, এই এরিয়াগুলো খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে। অর্ধস্বরের উদাহরণগুলো একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে দেন এদিকে আসবেন, এদিকে এসে হচ্ছে ঘৃষ্ট ব্যঞ্জনের জায়গাটা ভালো মতো দেখবেন। তারপর স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর নাসিক্য বর্ণের জায়গাটা ভালো মতো দেখবেন, কারণ নাসিকে যে অনুনাসিক, আনুনাসিক, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। এরপর উষ্ম বর্ণের জায়গাটা ভালো মতো পড়বেন, উষ্ম বর্ণের জায়গাটা কয়টা উষ্ম বর্ণ আছে, শীষ বর্ণ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে তারণজাত, হ্যাঁ, তারণজাত আসে, পরাশ্রয়ী আসে, তারপর কম্পনজাত, পার্শ্বিক, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপর একটু আনকমন প্রশ্ন আসলে এই যে যুক্ত ব্যঞ্জন, যুগ্ম ব্যঞ্জন, লগ্ন ব্যঞ্জন, এগুলো একটু দেখতে পারেন, ঠিক আছে। ওকে বিষয়। আর সংজ্ঞা ধ্বনিতত্ত্ব, এই যে এতক্ষণ ধরে যেগুলো বলে আসছি সেগুলো কিন্তু এখানে শর্ট করে লেখা আছে, যে কয়টা মৌলিক স্বরধ্বনি আছে, কয়টা যৌগিক স্বরধ্বনি আছে, নীলিন বর্ণ কয়টি। তো এই জায়গাটা একটু ভালো মতো কি করবেন, পড়বেন, তাহলে কিন্তু আপনার বর্ণের জায়গাটা হয়ে যাবে। এবং এই জায়গাটাও একটা ইম্পর্টেন্ট একটা জায়গা আসে, যে এই যে হ, এটা কোন ধরনের উচ্চারণ স্থান বা কোন মূলীয় বর্ণ, জীবমূলীয় বর্ণ। এরপর হচ্ছে এই বরিগত জ, হ্যাঁ, এটা হচ্ছে তালব্য বর্ণ। সো এটা কিন্তু আসে, এই ছকটাও কিন্তু ভালো মতো পড়ে ফেলতে হবে। এরপর স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি বা বর্ণ, এটা অতটা ইম্পর্টেন্ট টপিক না, বাট দেখা গেল যে অনেক সময় আসতে পারে, ঠিক আছে। অনেক সময় আসতে পারে, দেখে এগুলো একটু দেখে রাখতে পারেন, ঠিক আছে। আসতে পারে বলতে, আসতে পারে নিচে কোনটি স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি বা বর্ণ। সো এগুলো সম্পর্কে একটা আইডিয়া হলো। আচ্ছা, নোট করলে কোনটা নোট করতে পারেন আমি যদি বলি, নোট করলে আমি প্রথমত বলে দিয়েছি যে আপনি এই জায়গাটার চেয়েও এইটা নোট করলে মনে হয় ভালো হয়। এই সিম্পল একটা ছক নোট করে রাখলে আপনি বুঝতে পারবেন এই টাইপের প্রশ্ন কিভাবে করতে হয়। একবার রিডিং দিবেন তাহলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এটা নোট করতে পারেন, এই জায়গাটা। এবার এইটা তো নোট করবেন 100%, খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা নোট করতে চান তারা এই জায়গাগুলো নোট করতে পারেন। তারপর হচ্ছে এই এই যে নাসিক্য ধ্বনি কয়টা, নাসিক্য বর্ণ, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে তারণজাত কোনটি, কম্পজাত, পার্শ্বিক, পরাশ্রয়ী, হ্যাঁ। এবার সংখ্যা ধ্বনিতত্ত্বের জায়গাটা একটু ভালো মতো দেখবেন, এখানে এই জায়গাটা ভালো মতো নোট করে রাখতে হবে, ঠিক আছে, একটু পর্যন্ত। আর এই ছকটা, এগুলো একটু নোট করে রাখার বিষয়, ঠিক আছে। এগুলো যারা মনে করেন যে নোট করতে চান, যে কি পয়েন্টগুলো আমি নোট করতে চাই, এগুলো নোট করে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানেও যে কাজটা করা হয়েছে, যে প্রশ্নগুলো গুরুত্ব দিতে হবে সেগুলো কিন্তু আপনাদের আমি দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। খুব সুন্দর মতো দাগিয়ে দিয়েছি, আপনাদের সময়টা কমে গেল। কারণ আমি যদি বইও এখনই দাগাইতাম, এগুলো করতাম, তাহলে কিন্তু আপনাদের আরো সময় যেত, ঠিক আছে। তো সবই পড়বেন, তবে এই প্রশ্নগুলোকে বেশি বেশি করে পড়তে হবে। যাদের সময় নেই, মনে করেন যে একদম সময় কম, তারা এই গোল দাগ দেওয়া প্রশ্নগুলো ভালো মতো সলভ করে নেন আগে, হ্যাঁ। অ্যাটলিস্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি হয়ে যাবে, আপনাদের পড়া হয়ে যাবে। ওকে। তারপর হচ্ছে আরেকটা টপিক আছে ধ্বনি, এই যে সংযুক্ত বর্ণ, এটার এই জায়গাটা ভালো মতো পড়বেন, ঠিক আছে। এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন এবং বিগত বছরের প্রশ্নগুলো করবেন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই যে ধ্বনি পরিবর্তন বেসিক টপিক অনেকটা। সো এই টপিকটা থেকে আপনি কি কি পড়বেন, এই টপিকটা থেকে এই যে স্বরগমের উদাহরণগুলো পড়বেন। অনেক সময় প্রশ্ন আসবে যে স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, আদি স্বরগম কিংবা স্বরগমের উদাহরণ, তাই না। এরকম প্রশ্ন আসে, রত্ন থেকে রতন কোন ধরনের মধ্য স্বরগম। এই স্বরগমের জায়গাটা ইম্পর্টেন্ট, বিশেষ করে মধ্য স্বরগমের উদাহরণগুলো চাকরি পরীক্ষায় বিভিন্ন আসে। সো এই কারণে আমাদের কি করতে হবে, এটা ভালো মতো পড়তে হবে, বিশেষ করে মধ্য স্বরগমের জায়গাটা ভালো মতো পড়বেন। এরপর অপিনিহিতির জায়গাটা পড়বেন, ঠিক আছে। অপিনিহিতির জায়গাটা খুব ভালো মতো ইম্পর্টেন্ট, এটাও পড়বেন। আসলে ধ্বনি পরিবর্তনের কোনো জিনিসই বাদ দিবেন না, এখানে যেভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, দেখছেন খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, সেগুলো পড়বেন। তবে স্বরগমের টপিকটা যখন পড়বেন তখন যাতে আপনার একদম পুরো ক্লিয়ার থাকে, মানে এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু বেশি আসছে। মধ্য স্বরগমের জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। অপিনিহিতির জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। অবিশ্রুতিও পড়বেন, তবে অবিনিহিতি এবং হচ্ছে স্বরগমের জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর সমীভবনের জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেন হচ্ছে বিষমীভবনের জায়গাটাও খুবই গুরুত্বপূর্ণ, ব্যঞ্জন বিকৃতিটাও, স্বরসংগতিটাও, হ্যাঁ। এগুলো কিন্তু বেশি চাকরি পরীক্ষায় আসে। সো এগুলাকে বারবার করে পড়তে হবে আর কি, হ্যাঁ। তারপর ধ্বনি বিপর্যয় খুবই খুবই আসছে এখন পর্যন্ত পরীক্ষায়। তো এগুলো একটু ভালো মতো পড়ে এরপর দেন হচ্ছে দেখেন খুব সুন্দর করে সাজানো, দেখেন এই কারণে আমি বইটাকে সাজেস্ট করি, খুব সুন্দর করে জিনিসগুলোকে এক্সপ্লেইন করা। তো এই বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে এক দুইজন এই যে দেখবেন যেগুলো আমি দাগিয়ে রেখেছি, এই যে দাগিয়ে রেখেছি, সেগুলোকে বারবার বারবার করে পড়বেন। কারণ এতগুলো প্রশ্ন অনেকে সলভ করতে পারেন না, সময় স্বল্পতা বা হচ্ছে এত প্রশ্ন সলভ করতে বার্ডেন লাগে অনেকের কাছে। তো এই কারণে এগুলোই কি করবেন, সলভ করে ফেলবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। সো ব্যাকরণ থেকে, এবং এখন বলবেন যে ভাই নোট করবো কোনটা, নোট করবো যে ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, আমার মতে ধ্বনি পরিবর্তন নোট করে, মানে সবগুলোই নোট করে পড়া ভালো, ঠিক আছে।
এই যে ধ্বনি পরিবর্তন যেটা ছিল, প্রত্যেকটা জায়গার একটা করে উদাহরণ, এই যে আদি স্বরগ্রামে মেইন থিমটা একটা করে উদাহরণ লিখে নোট করা ভালো যদি নোট করতে চান। নতুবা হচ্ছে এখানে যেভাবে আছে খুব সুন্দর করে বুঝিয়ে বলা আছে, সেগুলো কি করবেন, একটু পড়ে নেবেন, ঠিক আছে? এই আর কি বিষয়। আচ্ছা, তো এটা মোটামুটি ভাবে এই জায়গাগুলো গুরুত্ব দিবেন যেগুলো বলা হয়েছে, খুব সুন্দর মতো এইগুলা খুব সুন্দর মতো গুরুত্ব দিয়ে শেষ করবেন, তাহলে কিন্তু হবে। আচ্ছা, তো আমরা কিন্তু এটা বলে দিয়েছি যে এগুলো কিভাবে পড়বেন, এগুলো কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিবেন, যে যে জায়গাগুলো গুরুত্ব দিতে বলা হয়েছে সেগুলো একটু ভালো মতো গুরুত্ব দেন, ঠিক আছে? এই আর কি বিষয়। অ্যাটলিস্ট এরিয়াগুলো তো বুঝতে পারছেন, যেটা দিক নির্দেশনমূলক ভিডিওর উদ্দেশ্য, যে আপনাকে কোন কোন এরিয়া থেকে প্রশ্ন হয় বা কোন কোন জায়গাগুলো, সেগুলো আমি আপনাকে এইভাবে দেখিয়ে দিব যে না এটা একটু পড়েন, এতে করে নতুন ভাই বোনরা বেশি উপকৃত হবেন। পুরাতন যে ভাই বোনরা তারা মোটামুটি অনেক কিছু জানেন বা বুঝেন, তো তবুও তারা একটু মিলিয়ে নিতে পারবেন। এরপর মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিক, এটা পড়তে হবে। এবং এটার জন্য আপনাদের হচ্ছে আমি কোথা থেকে পড়তে দিয়েছি, এটা হচ্ছে আপনাদের এই যে বাংলা জয়যাত্রা বই থেকে, ঠিক আছে? মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিক আপনাদের পড়তে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো ব্যাচের নিয়ম কারণ আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারছেন, এখানে খুব সুন্দর করে সবকিছু এই যে দিক নির্দেশনামূলক ভিডিও আপলোড করা, যেখানে কি কি পড়বেন, কি কি রিভিশন করবেন, এই যে আমি বলে দিচ্ছি কি কি বই দাগিয়ে, এই যে বই দাগানো, ঠিক আছে? সবকিছু আমি যদি এখন ভিডিওর মধ্যে বই দাগাতাম এই ভিডিওটা 2 ঘন্টা পার হয়ে যেত। সো আমি অনেকটা সময় কমিয়ে এনেছি, বইটা দাগিয়ে নিয়ে এরপর আপনাদের দেখিয়ে দিয়েছি যে এটা পড়বেন, কি কি গুরুত্ব দিবেন সেটা সহজেই বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, টপিক ভিত্তিক ওএমআর বেসড এক্সাম, এই যে ওএমআর বেসড এক্সাম হবে, প্রথম পরীক্ষা, রিভিশন পরীক্ষা আছে, জব সলিউশন পরীক্ষা আছে, ফাইনাল মক টেস্ট আছে, সকল পরীক্ষা ওএমআর দিতে হবে। তাছাড়া বেশ কিছু লিঙ্ক বেসড এক্সাম, এই যে যেগুলো মুখস্থ অংশ সেগুলো লিঙ্ক বেসড এক্সাম, সকল টপিকে দাগানো পিডিএফ প্রোভাইড করা হয়েছে। আবারও সামনে অনেক কিছু দেওয়া হবে সামনে, হ্যাঁ? সো এটা আর কি। এরপর ম্যারাথন রিভিশন সেগমেন্ট দিয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিভিশনের নির্দেশনা দেওয়া হবে, এটা কিন্তু পরবর্তীতে দেওয়া হবে রিভিশন সেগমেন্ট। বা এটা রিভিশন সেগমেন্ট কেমন করে দেওয়া হবে, ওই যে আপনি যে একটা স্টাডি রুটিন দেখেছেন না, ওইরকম মতো করে দেওয়া হবে, যে সকালে আপনি কি করবেন, এত ফ্লেক্সিবল থাকবে না। এখানে দেখেন রুটিনটা কতটা ফ্লেক্সিবল করা হয়েছে, ঠিক আছে? কতটা ফ্লেক্সিবল করে স্টাডি রুটিনটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তো বেসিক্যালি আসলে ওইখানে কিন্তু অনেক চাপ থাকবে, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে প্রিলি 100% পড়া হবে, লিখিত 80% এগিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, লিখিত হচ্ছে আপনি কি কি পড়বেন সেটাও আমি বলে দিচ্ছি। সব কার্যক্রম শেষ হলো, এটা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হবে এমসিকিউর উপর, অর্থাৎ এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া হবে, সেগুলো মূলত বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত ইত্যাদি বিষয়ের উপর। এই ক্লাসটা মোটামুটিভাবে 50টা মতো দেওয়া হতে পারে এক বছরে, ঠিক আছে? যে এক বছরে 50টা মতো দেওয়া হতে পারে, তবে 50টার চেয়ে একটু বাড়তে পারে বা 50টাও হতে পারে, এটা আমি শিওর নিজেও জানি না আসলে কয়টা দিব। গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস বলতে ধরেন এই যে ধ্বনি পরিবর্তন আছে, এখন ধ্বনি পরিবর্তন হয়তো কিছু ভাই বোনের সমস্যা হতে পারে, এমন হতে পারে যে আমি একটা ধ্বনি পরিবর্তনের উপর 5-6টা কোশ্চেন সলভ করে দিতে পারি, যে এইভাবে করে কোশ্চেন সলভ করবেন, ঠিক আছে? অর্থাৎ এমসিকিউর উপর কিছু গুরুত্বপূর্ণ, যেমন কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ, কিছু গুরুত্বপূর্ণ গ্রামার, হয়তো পজিশন অফ পার্টস অফ স্পিচ, জিরান পার্টিসিপল, এগুলো কিছু গুরুত্বপূর্ণ আইটেমগুলো একটু করিয়ে দেওয়া, ঠিক আছে? মানে এই আর কি, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস দেওয়া হবে। কিন্তু এটা কখন দেওয়া হবে সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিব, যে এই দিন দিচ্ছি এই দিন দিচ্ছি, আপনারা ওইটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা আর কি বিষয়। তারপর লিখিত পরীক্ষা নিয়ে নির্দেশনা, এগুলো সব কিছু আছে। এই যে বিশেষ স্টাডি প্ল্যান দেওয়া হবে, সকাল বিকাল রাত কোন, এই যে একটু আগে দেখেছেন কি স্টাডি প্ল্যান, হ্যাঁ? এই আর কি। সো এরপর হচ্ছে আমরা এই জিনিসটা একটু বলে দিই, এবং তার সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি। আগে এটা বলে দিবি যে জয়যাত্রা, এটা আপনাদের কিন্তু আমি অলরেডি দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? অলরেডি কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখেন এই যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আহ এই যে প্রথম যে আমাদের আছে বাংলা সাহিত্য, সেটা হচ্ছে এই যে মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিক, আমাদের পড়তে হবে ফরুক আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র কায়কোবাদ, গোলাম মোস্তফা থেকে গুরুত্বপূর্ণ তথ্য। এখন তাদের থেকে কি কি তথ্য পড়বেন, তাদের থেকে হচ্ছে দেখেন এই যে ফরুক আহমেদ, আপনাদের সুন্দর মতো আমি দাগিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটিভাবে এই জায়গাটা খুবই ভালো মতো পড়তে হবে। এখন এই যে কাব্যগ্রন্থ, কাব্য নাটক, কাহিনী কাব্য, শিশুতোষ, বিখ্যাত কবিতা, হ্যাঁ এগুলা যে আছে, এগুলা যে আছে, এখন এগুলা কিভাবে পড়বেন, এগুলোর মধ্যে থেকে এই যে যেগুলো একটু দেখবেন যে বোল্ড করা আছে, হ্যাঁ একটু দেখবেন যে বোল্ড করা আছে, বোল্ড করাগুলো একটু বারবার করে পড়বেন এখান থেকে অ্যাটলিস্ট, ঠিক আছে? বোল্ড করাগুলো বারবার পড়বেন, কারণ বোল্ড করাগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বেশি বেশি করে প্রশ্ন এসেছে, হ্যাঁ? এই আর কি, ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন নিশ্চিতভাবে। ফুরুগামিতের এই জায়গাটা পড়বেন, এবং হচ্ছে তথ্য কণিকা থেকে এই দুইটা তথ্য খুব ভালো মতো পড়বেন, এবং দেন হচ্ছে এই জায়গাটা পড়বেন, এই জায়গাটা পড়বেন। তারপর হচ্ছে আপনার এইটুক পড়বেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোন কোন জায়গায়, যে এই জায়গাটা ভালো মতো পড়বেন, এরপর এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে? তাহলেই হবে। তারপর হচ্ছে এই গ্রন্থ পরিচিতির মধ্যে 7 সাগরের মাঝি,
তারপর দেন হচ্ছে নৌফেল এবং হাতেম, তারপর সিরাজুম মনিরা আর মুহূর্তের কবিতা। এই জায়গাগুলো একটু ভালো মতো পড়বেন, যেগুলো আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম সুন্দর মতো দেখবেন যে দাগিয়ে দিয়েছি। সেগুলো একটু ভালো মতো পড়বেন। কি কি পড়বেন জানি, সাত সাগরের মাঝি, তারপর দেন হচ্ছে নৌফেল এবং হাতেম, সিরাজুম মনিরা এবং হচ্ছে মুহূর্তের কবিতা। এগুলোকে একটু বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ হচ্ছে এগুলো থেকে প্রশ্ন একটু আসতে পারে মোটামুটিভাবে, প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এবং এগুলো আসলে কি পড়বেন, ভিতরে কিন্তু মূল থিমগুলো দাগানো আছে যে সাত সাগরের মাঝে মূল বিষয়টা কি। আপনি যখন নোট করবেন, যদি নোট করতে চান, সেক্ষেত্রে এখান থেকে যেমন কি নোট করতে পারেন যে সাত সাগরের মাঝি, এটার মূল বিষয়টা কি। মূল বিষয়টা হচ্ছে দেখবেন এই যে ঘুমন্ত মুসলিম জাতিকে মোহনিদ্রা পরিহার করে নতুন জীবন পথে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে, এটা একটা। আরেকটা হচ্ছে দেখেন এই যে আরব্য উপন্যাসের দুঃসাহসিক অভিযাত্রিক সিন্দাবাদকে এক অপরিচয় উচ্ছল জীবনের প্রতীক হিসেবে গ্রহণ করেছেন। আর এই জায়গাটা একই সঙ্গে মুসলিম সমাজকে অতীত ঐতিহ্য স্মরণ করিয়ে উজ্জীবিত করেছেন। তার মানে এই যে তিনটা জায়গা, মানে মূল যে ইয়াটা সাত সাগরের মাঝির মধ্যে আসলে কি আছে সেটা কিন্তু এখানে কিন্তু লেখা আছে। এগুলো কিন্তু এখন বর্তমান সময়ে প্রশ্ন আসে যে এই গ্রন্থের আলোচ্য বিষয়, মূল উপজীব্য বিষয় কি, ঠিক আছে। তো এখন যদি প্রশ্ন আসে এরকম যে মুসলিম সমাজকে অতীত ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে উজ্জীবিত করা হয়েছে কোন ধরনের রচনায়, তখন বলবেন সাত সাগরের মাঝিতে, তাই না বিষয়টা। সো এই কারণে এটা একটু ভালো মতো রিডিং দিতে হবে। রিডিং দিলে মূল থিমটা বুঝতে পারবেন, মূল থিমটা আপনি নোট করতে পারেন, ঠিক আছে। এই আর কি বিষয়। এই দেখছেন, এই কারণে হচ্ছে জয়যাত্রা বইটা আসলে এতটা ভালো যে একদম পুরো ডিটেলস লেখা আছে, আপনি একদম পুরো কাহিনীটা জানতে পারবেন মেইনলি, ঠিক আছে। এই আর কি বিষয়। আর এখানে বিখ্যাত পন্দুক্তি মানে উক্তি আছে, সেগুলো এখানে দাগানো আছে, দাগানোগুলো পড়বেন। এবং হচ্ছে এই বিগত বছর প্রশ্নগুলো তো আছেই। তো আমি বলে দিয়েছি যে ফরুক আমির থেকে কি পড়বেন, এই যে এই জায়গাটা নোট করতে পারেন। নোট করবেন কোনটা কোনটা, বিশেষ করে যেগুলো এখানে একটু বোল্ড করা আছে, বোল্ড করাগুলো একটু ভালো মতো পড়বেন, বোল্ড করাগুলো একটু ইম্পর্টেন্ট বেশি। এরপর এই দুইটা তথ্য, তারপর দেন হচ্ছে এই জায়গাটা, কারণ এখানে ফরুক আহমেদের কবিতার বৈশিষ্ট্য আসতে পারে যে তার কবিতার কোন ধরনের কবিতা তিনি লেখেন, মূল উপজীবিকাটা কি, এটা একটু ভালো মতো দেখবেন। এরপর দেন হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে এই গ্রন্থ পরিচিতির মধ্যে সাত সাগরের মাঝিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, নৌফেল এবং হাতেম, এরপর সিরাজুম মনিরা, মুহূর্তের কবিতা, এগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে 547, 547 এইভাবে করে কিন্তু আপনাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কি। হ্যাঁ, এই যে শহীদ ইসমাইল হোসেন সিরাজি, এখান থেকে এই ছকটা ভালো মতো পড়তে হবে। তবে এই ছকের যে অ্যাজ ইউজুয়াল যেগুলো বোল করা আছে, বোল করাগুলো পড়বেন। তবে এর সাথে আমার কিছু কথা আছে। এখানে কাব্যগ্রন্থের মধ্যে এই যে নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য, এখানে বোল্ড করা নাই, তো এখানে এটাও কিন্তু পড়তে হবে, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট। সঙ্গীত গ্রন্থ থেকে প্রেমাঞ্জলি জায়গাটাও বোল্ড করা নাই, এটা একটু ভালো মতো পড়তে হবে। প্রবন্ধ থেকে এই যে তুর্কি নারী জীবন আর স্পেনীয় মুসলিম সভ্যতা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এটা একটু বোল্ড করে পড়তে হবে। দ্যাট মিনস হচ্ছে যেগুলো একটু বলে দিলাম, এগুলোকে একটু বেশি গুরুত্ব দিবেন। শুধুমাত্র বোল্ড হইলে তো একটা দুইটা তিনটা চারটা ইয়া হলো, বাট আমি এর সাথেও আরও কয়েকটা কি বলে দিয়েছি, এগুলো একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে, তাহলে কাজে দিবে, ঠিক আছে। নোট করলে এই জায়গাগুলো করতে পারেন। নোটের সাথে এই যে যেগুলো আমি বললাম ওই গ্রন্থগুলোকে একটু বারবার করে পড়বেন। আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই যে এই তথ্যটা। আর হচ্ছে গ্রন্থ পরিচিতির মধ্যে তিনি হচ্ছে রায়নন্দিনী, অনল প্রবাহ এবং হচ্ছে এখানে আছে আপনার স্পেন বিজয় কাব্য, এগুলো মূল থিমটা খালি জাস্ট কি বলা হয়েছে এক লাইন করে পড়বেন। এটা জাস্ট পুরাটা একটা রিডিং দিলেন, কিন্তু রিডিং দিলে মূল কাহিনীটা বুঝতে পারবেন। রায়নন্দিনীতে আসলে কি বলা হয়েছে, অনল প্রবাহতে আসলে কি বলা হয়েছে, এই যে একটু পড়লেই হয় অনল প্রবাহের একটু, ঠিক আছে। রায়নন্দিনী একটু রিভিশন দিবেন, আর হচ্ছে স্পেন বিজয় কাব্য একটু পড়লেই হয়, ঠিক আছে। এই অনল প্রবাহে এগুলো এত কিছু না দেখলেও চলবে, তবে মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা একটু দেখলেও হয়। হ্যাঁ, সো এইভাবে করে একটু পড়বেন ইসমাইল হোসেন সিরাজি থেকে। তারপর হচ্ছে আপনি পড়বেন হচ্ছে কায়কোবাদ থেকে কি দেখবেন, কায়কোবাদ থেকে এখানে যেগুলো দাগানো আছে, বিশেষ করে যেগুলো বোল্ড করা আছে, সেগুলো পড়লেই হয়, ঠিক আছে। এই আর কি বিষয়। তবে হাইলাইটগুলো পড়লে ভালো, মানে একদম পুরো রিস্ক ফ্রি থাকে। তবে ওই যেগুলো বোল্ড সেগুলো বারবার আসছে পরীক্ষা, তো সেগুলো ভালো। শিব মন্দিরেও কিন্তু পরীক্ষা আসে, তো শিব মন্দিরটা বোল্ড করা নেই, সেটা একটু দেখতে পারেন। আর এখানে প্রেমের বাণী, প্রেমের ফুল, এটাও একটু বোল্ড করা থাকা উচিত, কারণ এই দুটাও খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, সো এরপর দেন হচ্ছে আপনারা হচ্ছে এই লাইনটা পড়বেন, এই যে এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এইটাও কিন্তু ভালো মতো দেখতে হবে। এবং গ্রন্থ পরিচিতির মধ্যে হচ্ছে এই যে আপনার হচ্ছে মহাশ্মশানটা খুব ভালো মতো দেখতে হবে, আর অশ্রুমালাটা খুব ভালো মতো দেখতে হবে। অশ্রুমালা, মহাশ্মশান, ঠিক আছে, এগুলো বিশেষ করে মহাশ্মশানের জায়গাটা খুব ভালো মতো পড়বেন। কবিতা উক্তিতে আছে এবং প্রতিযোগিতার পরীক্ষার প্রশ্ন তো আছেই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দীনবন্ধু মিত্র, এখান থেকেও হচ্ছে এই যে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন, বিশেষ করে যেগুলো একটু বোল্ড করা আছে সেগুলো। এরপর দেন হচ্ছে এখান থেকে
তার যে গ্রন্থ পরিচিতি থেকে যে বিষয় এই তথ্যটা একটু পড়েন, এই লাস্টের যে তথ্যটা দ্বিমতমিতি এই তথ্যটা ইম্পর্টেন্ট। গ্রন্থ পরিচিতির মধ্যে নীল দর্পণটা খুব ভালো মতো পড়বেন, নীল দর্পণে যা লেখা আছে সব ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে সদবার একাদশী, এরপর হচ্ছে বিয়ে পাগলা বুড়ো, জামাই বাড়ি, এগুলো একটু ভালো মতো মূল থিমগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো একটু বেশি বেশি পরীক্ষায় আসা, আর হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে 402, তারপর হচ্ছে 282 আগে বলে দিচ্ছি, 282। তারপর হয়তো গোলাম মোস্তফা আছে, মুসলিম যে গুরুত্বপূর্ণ সাহিত্যিক এগুলো দেওয়া হয়েছে সামনে, আপনাদের প্রধান শিক্ষক এগুলো খুব কাজে দিবে। হ্যাঁ, এই যে গোলাম মোস্তফা, এখান থেকে ওনার হচ্ছে এখানে যে বোল্ড করা যে কাব্যগ্রন্থ, জীবনী গ্রন্থ, কবিতাগুলো আছে এগুলো একটু বোল্ড করাগুলো ভালো মতো পড়বেন, এবং তিনি যে মুসলিম রেনেসার কবি সেটা একটু ভালো মতো দেখলেন, ঠিক আছে? এই তথ্যটা, এবং যেগুলো এখানে বোল্ড করা আছে বোল্ড করাগুলো একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে? তবে বোল্ড করা বাদেও এই যে তারানা ই পাকিস্তান, এটা একটু ভালো মতো দেখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে গদ্য গ্রন্থ থেকে যে আমার চিন্তাধারা, ইসলাম ও জিহাদ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এগুলোকে একটু ভালো মতো পড়বেন, এগুলো কিন্তু বোল্ড করা নেই, কিন্তু এগুলোকে ভালো মতো পড়তে হবে। মুসলিম রেনেসার কবি জায়গাটাও ভালো মতো দেখতে হবে, আর কোশ্চেন তো এখানে আছে, ঠিক আছে? লাস্ট হচ্ছে মীর মোশাররফ হোসেন, 402, মীর মোশাররফ হোসেন। আচ্ছা, 402, 402, আচ্ছা, মীর মোশাররফ হোসেন। ওকে, সো এখান থেকে আমাদের কি দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যিক, আপনারা জানেন তার জন্মস্থান ছদ্মনামও দেখতে হবে, কিন্তু প্রত্যেক কবির জন্মস্থান ছদ্মনাম দেখা ভালো। এবং হচ্ছে এখানে যে সাহিত্যকর্ম আছে যেগুলো বিশেষ করে এখানে সাহিত্যকর্ম যেগুলো হাইলাইট করা আছে, মোট কথা যেটা হাইলাইট করা ওগুলো সবই পড়বেন, কারণ তার জীবনীগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। এখানে বোল্ড করা তো আছেই, বোল্ড করার সাথে সাথে যেগুলো আমি হাইলাইট করে রেখেছি হাইলাইট সহ পড়বেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর তার হচ্ছে এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি রত্নাবতী, বিষাদ সিন্ধু, হ্যাঁ বিষাদ সিন্ধু, এই দুইটা জায়গা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে? তারপর হচ্ছে 400, এই যে হ্যাঁ উদ্ধার পর্ব, এখানে সবকিছু দেওয়া আছে, উদ্ধার পর্ব এখানে যতটুকু দাগানো আছে আমার মতে মীর মোশাররফ হোসেনকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে বিশেষ করে, ঠিক আছে? যে এগুলো তো ভালো মতো পড়বেনই, এরপর এখানকার এই জায়গাটা আর এই রত্নাবতী, বিষাদ সিন্ধু, যেই যেই জায়গাগুলো দাগানো আছে এখানে চরিত্র সহ পড়তে হবে। মীর মোশাররফ হোসেনের যে এখানে গ্রন্থ পরিচিতি, এগুলো কিন্তু চরিত্র, মেইন চরিত্র কোনগুলো সেগুলো সহ কিন্তু পড়বেন অবশ্যই, ঠিক আছে? এগুলো অবশ্যই পড়তে হবে যে এখানে চরিত্র আছে কোনটা কোন চরিত্র, হ্যাঁ বিষাদ সিন্ধুর বা এটা চরিত্র সহ কিন্তু আপনাদের কি করতে হবে, পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, 404-এর পর 413, এখানে একটু সমস্যা আছে, আমি একটু করে দিচ্ছি, এখানে কিছু পেজ উল্টাপাল্টা হয়েছে, সমস্যা নেই, কিন্তু আছে সব। তারপর হচ্ছে আপনি উদাসীন প্রতীকে মনে কথাটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে? তারপর দেন হচ্ছে আহ গাজী মিয়ার বস্তানির জায়গাটা, ঠিক আছে? এইটা আহ, এইটা আর হচ্ছে জমিদার দর্পণ, এগুলো একটু ভালো মতো দেখবেন। এরপর এখান থেকে এর উপায় কি, গো জীবন, এরপর আমার জীবনী জীবনী, এগুলো একটু ভালো মতো আপনার দেখতে হবে। এগুলো যেগুলো দাগানো আছে ওই দাগানো জায়গাটা ভালো মতো পড়লেই আপনার ইনশাল্লাহ হবে, ঠিক আছে? সো এগুলো আপনি মোটামুটি ভাবে এখান থেকে পড়বেন, আর বিগত বছরের প্রশ্ন সলভ করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মোটামুটি ভাবে এই 24 তারিখের মধ্যে কি কি শেষ করবেন তা। তাছাড়া আপনাদের কিন্তু আমি একটা জিনিস করে দিয়েছি, সেটা হচ্ছে এই যে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং এটার জন্য কিন্তু আপনাদের বিশেষ পড়া দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার জন্য বিশেষ পড়া দেওয়া হয়েছে, আপনাদের স্টাডি রুটিন যেটা সেখানে কিন্তু আছে, আমি পিডিএফ দিয়ে দিয়েছি আপনাদের। হ্যাঁ, দেখবেন যে এই যে ব্যাংক, বিসিএস, আইবিএস এক্সামের জন্য ভোকাবুলারি চর্চা পড়বে এক পিডিএফ পেজ এক, মানে পিডিএফ হচ্ছে দেখবেন 16 পেজের একটা পিডিএফ ছিল, সেই 16 পেজের পিডিএফ অল্প অল্প করে দেওয়া হয়েছে। ওয়ার্ড স্মার্ট বই থেকেও কিন্তু আমি দাগিয়ে দিয়েছি, সেই ওয়ার্ড স্মার্ট বইটাও ফলো করতে হবে, এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়েরও কিছু কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো এটা আর কি বিষয় ফ্রি হ্যান্ড রাইটিং। হ্যাঁ, এখানে মূল বিষয়টা হচ্ছে দেখবেন পিডিএফ এর হচ্ছে হয়তো 16 পেজে পিডিএফ ছিল, এর মধ্যে হচ্ছে 1 থেকে 5 নম্বর যে পৃষ্ঠা সেটা ছিল দেখবেন ওয়ার্ড স্মার্ট থেকে কিছু দেওয়া হয়েছে ওয়ার্ড, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম আপনাদের শিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি এটা নিয়ে কথা বলছি, এটাতে কি আছে যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আপনাদের দেখবেন 16 পেজের একটা পিডিএফ দেওয়া হয়েছে। 16 পেজের পিডিএফ এর মধ্যে আপনি দেখবেন যে প্রথম 5 পেজ আছে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর আসলে কি আছে বলেন তো, সিনোনিম অ্যান্টোনিম একটা ওয়ার্ড মিনিং আছে। সো সেটা 6 থেকে 8 পর্যন্ত আছে হচ্ছে দেখবেন যে কিছু ওয়ার্ডের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্ম কিভাবে করতে হয় সেটা। তারপর দেখবেন 9 থেকে 16 পর্যন্ত আছে একটা ট্রান্সলেশনকে কিভাবে আপনি ভেঙে ভেঙে করতে পারেন সেটা, ঠিক আছে? এই প্যাটার্ন অনুযায়ী আপনাকে কিন্তু প্রত্যেকটা ওএমআর বেসড এক্সামের জন্য এইভাবে 16 পেজ করে দেওয়া হবে। সো সেভাবে আপনারা কি করতে থাকবেন, একটু চর্চা চালিয়ে যাবেন, এতে করে আপনাদের সিনোনিম অ্যান্টোনিমের ভোকাবুলারি শব্দগুলো এনরিচড হবে, এবং হচ্ছে কিভাবে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করা যায়, ট্রান্সলেশনকে যদি এভাবে ভেঙে ভেঙে পড়তে পারেন পরবর্তীতে কম্পোজিশন এগুলো তো অনেক হেল্প
হেল্প করবে, ঠিক আছে। তো এই আর কি বিষয়। তো সেই যে বললাম যে পিডিএফের 16 পেজের মধ্যে প্রথম এই যে প্রথম দেখবেন যে 5 পেজ ছিল শুধুমাত্র কি ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম পড়ার জন্য, একটা করার জন্য, হ্যাঁ। তো পিডিএফে 1 2 দেওয়া হয়েছে, এরপর পিডিএফে দেখবেন যে 3, এরপর হচ্ছে কি এরপর হচ্ছে পিডিএফ এর হচ্ছে 4 5, এভাবে করে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যে কখন কোনটা পড়বেন, ঠিক আছে। খুব সুন্দর করে দেওয়া হয়েছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে বিশেষ লিখিতের যে বিষয়টা, এখন লিখিতের যে জায়গাটা, এই অংশে কিন্তু কোনো লিখিত আসে না সচরাচর পরীক্ষা, ঠিক আছে। এটার আছে বর্ণ ধ্বনি ধ্বনি না, এটারও নাই, হ্যাঁ এটারও নাই। আসলে লিখিতটা এটা এই যে আপনার হচ্ছে এই যে বাংলা সাহিত্যের যে জায়গাটা, এই যে মুসলিম গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু আপনাদের আমি কিন্তু এখান থেকে দিয়েছিলাম। এবং সচরাচর যারা এই বইটা খুব ভালো মতো পড়বে, তাদের আসলে রিটার্নের বেসমেন্টটা খুব সুন্দর মতো গড়ে উঠবে। এই যে এগুলো যারা এখান থেকে ডিটেলস পড়বেন, তাদের কি প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে না? তখন দেখবেন এই যে রিটার্ন প্রশ্নগুলো যে আপনাদের করতে দিয়েছি, তখন দেখবেন সব প্রশ্ন কিন্তু আপনাদের চেনা লাগবে, ঠিক আছে। এই যে এখান থেকে কিন্তু আমি আপনাদের কিন্তু রিটার্ন প্রশ্ন করতে দিয়েছি, ঠিক আছে। তবুও দিয়েছি, তবুও কিন্তু যারা এই বইটা করবে তাদের কিন্তু রিটার্ন পড়া হয়ে যাবে অলরেডি, কারণ ভিতরকার যে ডিটেলস তথ্য এটা জানা থাকলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু রিটার্নে পারা যায়, ঠিক আছে। তো তবুও আমি কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু পড়তে দিয়েছি যে মীর মোশাররফ হোসেন থেকে মনে হয় দেওয়া হয়েছে, এরপর হচ্ছে এই যে এখানকার যে লেখকগুলো ছিলেন না, এই লেখকগুলো থেকে দেওয়া হয়েছিল, ফরুক আহমেদ, মীর মোশাররফ হোসেন, দিন মধুমিত কায়কোবাদ, হ্যাঁ, এনাদের থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসছে বিগত বিসিএসগুলোতে, সেগুলো কিন্তু আপনাদের আমি প্রোভাইড করে দিয়েছি। এর সাথে সাথে ধারার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারও কিন্তু লিখিত পিডিএফও কিন্তু আপনাকে আমি দিয়েছি, আপনাদের দিয়েছি। যদিও প্রিলিড টপিকটা পড়লেই হয়, কারণ ধারার চ্যাপ্টারটা এমন যে আপনি প্রিলিডটা ভালো মতো শেষ করলে রিটেন আর তেমন করা লাগে না, কারণ একই টাইপ অফ ম্যাথ, ঠিক আছে। তো তবু হচ্ছে আমি কিন্তু দিয়েছি, সেটা দিয়েছি হয়তো আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে এটা থেকে এই যে বিসিএস ম্যাথ ককটেল থেকে আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখান থেকে। এরপর আরেকটা জিনিস দেখেন যে এই ধারা থেকে আপনি তো ওগুলো করেছেন, যে আপনি প্রথমেই দেখিয়েছিলাম যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো, এগুলোর সাথে সাথে কিন্তু আপনাদের এই যে ব্যাংক ম্যাথ এমসিকিউ থেকেও এই ধারা চ্যাপ্টার যে প্রশ্ন আসছে ব্যাংকে, সেগুলো কিন্তু আমি আপনাদের দিয়েছি, ঠিক আছে। সেগুলো কিন্তু আপনাদের আমি এই যে দিয়েছি। এখানে অল্প কিছু ম্যাথ ছিল এই যে ধারার উপরে, যে এখান থেকে খুঁজে এই যে ব্যাংক ম্যাথ এমসিকিউ থেকে আপনাদের কিন্তু এখান থেকেও এই যে ধারা, এই যে ধারা চ্যাপ্টারটা আছে না 618 পেজ, এখান থেকে আপনাদের ধারার ম্যাথগুলো কিন্তু আপনাদের করতে দেওয়া হয়েছে, ঠিক আছে। 618, এই যে দেখেন, এই হলো কিন্তু এই যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলো বিগত ব্যাংক পরীক্ষায় আসছে। তার মানে আপনি একদম খুব কম্বাইন্ডলি খুব সুন্দর মতো একটা প্রিপারেশন নিতে পারছেন যারা এই ব্যাচের অধীনে থাকবেন, ঠিক আছে। সো আশা করছি মোটামুটিভাবে সবকিছু বুঝতে পারছেন যে কিভাবে কি হবে না হবে, হ্যাঁ। যে এইভাবে করে কিন্তু আমি এই যে 24 তারিখে যখন পরীক্ষাটা নিয়ে নিব, 24 তারিখে যখন নিয়ে নিব, তখন হচ্ছে আবার দ্বিতীয় এমআর বেস্ট এক্সামের জন্য এরকম স্লট আসবে। এভাবে ধরে ধরে পুরো একটা বছর সুন্দর মতো আপনারা কাভার আপ করতে পারবেন, এবং সবচেয়ে ভালো মানের বইগুলো ইউজ করে একদম সুন্দর মতো দাগিয়ে নিতে পারবেন। আপনারা তো দেখেছেন কিভাবে কি হয়। তো এরপর দেন হচ্ছে এই গুরুত্বপূর্ণ যে কিছু এমসিকিউ সলভিং এর ক্লাসগুলো, সেগুলো আমি 50টার মতো সম্ভবত, সেটা আপনাদের হয়তো গতকাল কিছু বলেছি, সেটা আমি কখন দেবো সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। কিছু ভাই বোন হয়তো পরেও যুক্ত হয়, ইংলিশের উপর কিছু দিব, বাংলা ব্যাকরণের উপর কিছু দিব, গণিতের উপর কিছু দিব, বিজ্ঞানের উপর কিছু দিতে পারে, ঠিক আছে। এইভাবে করে কিছু এমসিকিউ সলভিং ক্লাসগুলো আপনাদের একটু উপকৃত হবেন, ঠিক আছে। বাট যাদের বেসিক দুর্বলতা আছে, তারা হয়তো আলাদা গণিতের জন্য কোর্স, ইংরেজি গ্রামারের কোর্স করে থাকেন। যাদের একদম খুব দুর্বলতা আছে, হ্যাঁ, তারা করে থাকতে পারেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে। আমি হয়তো কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখাই দিলাম, ঠিক আছে। এই আর কি বিষয়। আর বাকি তো এইভাবে ইনস্ট্রাকশন দিতে থাকবো, স্টাডি রুটিন দিতে থাকবো, সম্পূর্ণ একটা গাইডেন্স ভিত্তিক আপনি ভালো মতো সুন্দর মতো পড়তে পারেন। মানে মনে হবে যে একজন ভাই আপনার সাথে আছেন, তিনি আপনাদের করছেন, এবং এটা পড়তে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে, জাস্ট হচ্ছে আপনার নির্দেশনা অনুযায়ী পড়া, এবং হচ্ছে এই যে স্টাডি রুটিনগুলো সুন্দর মতো মেনটেন করে পড়া, এই তো, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। আরও যদি কোনো কিছু বলার থাকে, জানা থাকে, সেটা আমি অবশ্যই জানাবো। আপাতত এগুলো আসলে মোটামুটিভাবে গুছিয়ে নেন, ঠিক আছে। এভাবে টাস্ক ভিত্তিক 6 দিন 7 দিন 5 দিন এভাবে টার্গেট দিতে থাকবো, ইনশাল্লাহ এভাবে করে পড়তে থাকেন, অনেক ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক, এ কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।